ইতিহাসের পাতায় কি এমন কিছু অধ্যায় লুকিয়ে আছে যা সচরাচর আমাদের সামনে আসে না? নাগপুরের ধুলোমাখা প্রান্তর আর ইটালির রোম শহরের মধ্যে কি কোনো গোপন মতাদর্শের মিল ছিল? 1925 সালে যখন ভারতে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম হচ্ছে, তখন তাদের নেতারা কি কেবল ভারতের মাটির দিকেই তাকিয়েছিলেন, নাকি তাদের নজর ছিল হাজার মাইল দূরে ইউরোপের বুকে মাথা চারা দেওয়া এক ভয়ঙ্কর শক্তির দিকে? আমাদের গল্পের শুরু 1931 সালে আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর হেডগেওয়ারের মেন্টর এবং হিন্দু মহাসভার নেতা ডক্টর বিএস মুঞ্জে পাড়ি দিলেন ইটালিতে। মুঞ্জে কেবল পর্যটক ছিলেন না, তিনি মুগ্ধ হয়েছিলেন ইটালির যুব সংগঠন অপেরা নাজিওনাল ব্যালিল্লা দেখে। ছোট ছোট ছেলেরা ইউনিফর্ম পরে মার্চ করছে, তাদের মধ্যে এক অদ্ভুত যান্ত্রিক শৃঙ্খলা। মুঞ্জে এই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়েন। 1931 সালের 19শে মার্চ মুসোলিনির সাথে সাক্ষাতের পর তিনি ডায়েরিতে যা লিখেছিলেন তা চমকে দেওয়ার মতো। ফ্যাসিবাদ মানুষের মধ্যে ঐক্যের যে ধারণা তৈরি করে তা আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ভারতের হিন্দুদের সামরিক পুনর্জাগরণের জন্য ঠিক এমন একটি প্রতিষ্ঠানেরই প্রয়োজন। আমাদের উদ্দেশ্য সাধনের জন্য এই পদ্ধতিটি হুবহু অনুকরণ করা দরকার। ইটালি থেকে ফিরে মুঞ্জে চুপ করে থাকেননি, তিনি এই ফ্যাসিস্ট মডেল ভারতে প্রয়োগ করার জন্য উদ্গ্রীব ছিলেন। তিনি বিশ্বাস করতেন আরএসএসই সেই সংগঠন যা এই স্বপ্ন পূরণ করতে পারে। তিনি লিখেছিলেন, আমি হিন্দু ধর্মশাস্ত্রের উপর ভিত্তি করে একটি পরিকল্পনা করেছি, কিন্তু আমার কাজের মূল আদর্শটি ইটালির সেই ফ্যাসিস্ট সামরিক প্রশিক্ষণেরই প্রতিচ্ছবি। আমার বিশ্বাস ডক্টর হেডগেওয়ার ইতিমধ্যেই সেই পথে হাঁটছেন। কিন্তু এই গল্পের সবচেয়ে অস্বস্তিকর অংশটি লুকিয়ে আছে সময়ের অঙ্কে। আসুন তারিখগুলোর দিকে একটু নজর দেই। 1939 সালে যখন গোলওয়ালকার তার বই প্রকাশ করছেন, বিশ্ব তখন আর নাৎসিবাদের স্বরূপ সম্পর্কে অন্ধকারে নেই। তার ঠিক কয়েক মাস আগেই 1938 নভেম্বরে জার্মানি সাক্ষী হয়েছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ এক তাণ্ডবের, যার নাম ক্রিস্টাল নাক্ট বা ভাঙা কাচের রাত। সেই কাল রাতে ইহুদিদের উপর নেমে এসেছিল রাষ্ট্রীয় সন্ত্রাসের হাড় হিম করা খড়গ। পরিসংখ্যান শুনলে আজও গায়ে কাটা দেয়। সেই অল্প সময়ে প্রায় 7,000 ইহুদি ব্যবসা প্রতিষ্ঠান মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, পুড়িয়ে ছাই করে দেওয়া হয় 260টিরও বেশি সিনাগগ। আর এখানেই শেষ নয়, প্রায় 30,000 নিরপরাধ ইহুদি মানুষকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে সোজা পাঠিয়ে দেওয়া হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। হত্যা আর নির্যাতনের সেই বীভৎসতা দেখে তখন গোটা বিশ্ব শিউরে উঠেছিল। আর ঠিক এই প্রেক্ষাপটেই 1939 সালে এম.এস. গোলওয়ালকার প্রকাশ করলেন তার বই উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড। তিনি জানতেন জার্মানি কি করছে, তিনি জানতেন সেই শুদ্ধিকরণের বাস্তব চেহারা কতটা ভয়ানক। তবুও তিনি তাকে ধিক্কার জানাননি, বরং সেই হত্যাযজ্ঞকে তিনি দেখেছিলেন জাতিগত গর্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। আসুন শুনি সেই ধ্বংসলীলার ঠিক পরেই তিনি কি লিখছেন। জার্মানি তার দেশ থেকে সেমিটিক জাতি বা ইহুদিদের বিতাড়িত করে বিশ্বকে চমকে দিয়েছে। জাতিগত গর্ব এখানে তার সর্বোচ্চ শিখরে প্রকাশিত। জার্মানি দেখিয়ে দিয়েছে যে ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন জাতির মানুষের পক্ষে এক হওয়া কতটা অসম্ভব। হিন্দুস্তানের জন্য এটি একটি বড় শিক্ষা, যা থেকে আমাদের লাভবান হওয়া উচিত। ভাবুন একবার, যখন হাজার হাজার মানুষ কনসেন্ট্রেশন ক্যাম্পে মৃত্যুর দিন গুনছে, তখন ভারতের মাটিতে বসে একজন নেতা সেই পদ্ধতিকেই ভারতের জন্য শিক্ষণীয় বলে দাবি করছেন। গোলওয়ালকার স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে ভারতে যারা সংখ্যালঘু, তাদের ভবিষ্যৎ ঠিক এই পথেই নির্ধারিত হওয়া উচিত। এই কথাগুলো কেবল তত্ত্ব কথা ছিল না, এটি ছিল একটি রোড ম্যাপ। গোলওয়ালকার স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে ভারতে যারা সংখ্যালঘু, তাদের ভবিষ্যৎ কি হওয়া উচিত। তার মতে একটি রাষ্ট্রে কেবল একটি প্রধান সংস্কৃতি থাকতে পারে। হিন্দুস্তানে বসবাসকারী বিদেশি জাতিগুলোকে অবশ্যই হিন্দু সংস্কৃতি ও ভাষা গ্রহণ করতে হবে, হিন্দু ধর্মকে শ্রদ্ধা করতে শিখতে হবে। হিন্দু জাতি ও সংস্কৃতির গুণগান ছাড়া অন্য কোনো চিন্তা তারা করতে পারবে না, অথবা তাদের এই দেশে থাকতে হবে হিন্দু জাতির সম্পূর্ণ অধীন হয়ে, কোনো বিশেষ সুবিধা দাবি না করে, এমনকি নাগরিক অধিকারটুকুও ছাড়াই।
আর এই চিন্তাধারা কেবল আরএসএস এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। হিন্দুত্ববাদী মতাদর্শের অন্যতম প্রধান পুরুষ বিনায়ক দামোদর সাভারকারও এই সুরে সুর মিলিয়েছিলেন। 1940 সালে যখন পুরো বিশ্ব নাৎসিবাদের ভয়ে কাঁপছে, সাভারকার তখন খোলাখুলিভাবে হিটলারের পক্ষ নিয়েছিলেন। তিনি মনে করতেন জার্মানির পরিস্থিতির জন্য নাৎসিজমই সঠিক। হিটলারকে কোনো দানব ভাবার কারণ নেই। জার্মানি যে বিশেষ পরিস্থিতির মধ্যে ছিল, সেখানে নাৎসিজমই অবিসংবাদিতভাবে তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। ব্লাড অ্যান্ড সয়েল বা রক্ত ও মাটির যে স্লোগান ইউরোপে ধ্বনিত হচ্ছিল, তার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল ভারতের এই সমস্ত নেতাদের কণ্ঠেও। তারা চেয়েছিলেন এমন এক রাষ্ট্র যা হবে কঠোরভাবে নিয়ন্ত্রিত, সামরিকভাবে সুশৃঙ্খল এবং সাংস্কৃতিকভাবে একরৈখিক। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সাথে ইউরোপে ফ্যাসিবাদের পতন ঘটে। ভারতেও রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। গান্ধীজির হত্যা, স্বাধীনতা এবং সংবিধানের প্রবর্তন সব মিলিয়ে এক নতুন যুগের সূচনা হয়। কিন্তু ইতিহাসবিদরা প্রশ্ন তোলেন, যে মতাদর্শগত বীজ 1930-এর দশকে রোপণ করা হয়েছিল তা কি পুরোপুরি মুছে গেছে? শৃঙ্খলার নামে যে কঠোরতা, ভিন্ন মতকে শত্রু হিসেবে দেখার প্রবণতা আর এক জাতির একচ্ছত্র আধিপত্যের স্বপ্ন, এগুলো কি সেই ইউরোপীয় ফ্যাসিবাদেরই উত্তরাধিকার? আজকের ভারত বুঝতে হলে আমাদের ফিরে তাকাতেই হবে সেই অতীতে, কারণ ছায়া কখনো কখনো কায়ার চেয়েও দীর্ঘস্থায়ী হয়। নমস্কার।